পর্যন্ত এই স্বাধীন ভারতে আমরা মেয়েরা পরাধীন হয়েই থেকে গেলাম। আমাদের গ্রামের মেয়েদের ক্ষেত্রে তো হেমেশাই ঘটে যাচ্ছে এইসব ঘটনা। শুধুমাত্র পরাধীনতা নয়, অনেক অত্যাচারের সম্মুখীনও অনেক। আজকের একেবারে ঘুম থেকে উঠেই কিরণের দুষ্টুমি শুরু হয়ে গেছে। দিদিকে টিউশনে যেতে দেবে না, দিদির কোলে উঠে গেছে, কিছুতেই ওকে নিয়ে আসতে পারছি না। তো প্রত্যেক দিনই অবশ্য জেদ করে, তো আজকের একেবারে কোলে উঠে পড়েছে। আর মেয়েও কোলে নিয়েছে, কারণ কি জানে যে মাকে দিয়ে দেবে, কিন্তু ও যে একেবারেই দিদির কোল থেকে আসবে না সেটাই বুঝতে পারছিলাম না। কিরণকে বুঝিয়েও হচ্ছে না, ওর নামছেই না। তো অনেক কষ্টে ওকে বুঝিয়ে বাজিয়ে কোনো কিছু করতে পারছে না, খুব দুষ্টুমি করছে। আর ওর দিদি কিন্তু এবারে কাঁদতে শুরু করেছে, ওর টিউশনের টাইম হয়ে গেছে এই জন্য কাঁদতে শুরু করেছে। আর ও কোনোতেই কিন্তু আর কোল থেকে নামতে চাইছে না। তো জোর করে দেখো কতটা জোর করে ওকে নিলাম। তো যাই হোক, বড় অবস্থায় যেন এইটুকু জেদ থাকে ওর স্কুল টিউশন যাওয়ার জন্য। সবাই ওকে এইটুকু আশীর্বাদ করো গো, কতটা দুষ্টুমি করছে দেখো। শেষমেশ বাবা ওকে বিস্কুট কিনে দিতে ও বিস্কুটটা পেয়ে অনেকটা খুশি হয়ে ওর দুষ্টুমিটা কমলো, না হলে কিন্তু কাঁদতেই শুরু করেছিল গো। কতটা দুষ্টুমি করছিল সেটা তো তোমরা দেখতেই পেয়েছিলে, তাই না? তো যাই হোক, চলো। আর সকালবেলা অন্যান্য কাজ তো করতেই হবে। সকাল বন্ধুরা, কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় তো আমি খুব ভালো আছি। তো চলো আর আজকে ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর এখন সকালবেলা স্নান শেষ করে নিয়েছি, আর স্নান শেষ করার আগে যে প্রত্যেক দিনের কাজগুলো তোমরা যারা প্রত্যেক দিন আমার ভিডিও ফলো করো তারা তো জানো। তো যাই হোক, চলো, ওই কাজগুলো অলরেডি শেষ করে ফেলেছি। গরুর দুধও দোয়ানো হয়ে গেছে, আর এখন যেটা হলো সেটা হলো ফুল তুলবো আর পুজো করব। তো চলো। আর অলরেডি তো ফুল তুলতেই চলে এসেছি। দেখো গাছে তো একেবারে ফুল ভর্তি হয়ে গেছে, ফুল আর কড়িতে পুরো গাছ একেবারে ডাল ভেঙে যাবে, যেন ঝুলে পড়েছে। ফুলে ফুলে। তো চলো, এখন ফুল দেওয়ার কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো কতগুলো জিনিস তো কেচে নিয়ে চলে এসেছি, ওগুলো তো শুকাতে দিতে হবে। তো চলো। চলো, কিরণের বাবা তো দোকানে আছে, আর আমি দোকানে যাব, একটু বাজার করে নিয়ে আসতে বলবো। তো চলো, কিরণের বাবার হাতে বাজার ব্যাগটা ধরিয়ে দিয়ে হুকুম করে দিই। আর এখানে দেখো আমি কটা আলু ভেজে নিচ্ছি, আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমার কিরণ বাবা কাজের মানুষ হয়ে গেছে, মায়ের হাতে হাতে কাজ কিভাবে এগিয়ে দিতে হবে ওটা আমার কিরণ বাবাকে বলতে হবে না। তো যাই হোক, চলো, ছেলে আমার হাতের কাজ এগোচ্ছে। তো এটা নিয়ে এসছে, মুড়ি রাখা হবে। এই যে 1 কিলো মুড়ি নিয়ে চলে এসছি। তো চলো, সবাইকে মুড়ি দেব। আর আলু তো ভাজলাম, দেখতেই পেলে। তো মুড়ি দেই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো এই ডাব্বাতে মুড়িগুলো ঢেলে নিচ্ছি।
এখন কিরণের বাবাকে তো দোকানে মুড়ি দিয়ে আসতে হবে, তো ওর জন্য মুড়ি বেড়ে নিয়েছি আর সঙ্গে আলু ভাজা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কারণ কি বলো তো, ও কাঁচা লঙ্কা খেতে খুব ভালোবাসে, মানে লঙ্কা খেতেই খুব ভালোবাসে। দেখতেই তো পাচ্ছ ভাত হয়ে গেছে। আর কিরণের বাবাকে যে বাজার করতে পাঠিয়েছিলাম না, ওকে বাজার করতে পাঠাবো বলেছিলাম, তারপরে ও গিয়ে শুনলাম যে বলছে আমি নাকি একটা কাজে যাব। কিরণের বাবা বলছে, তাই আমি বললাম আর তোমরাই তো জানো মানে দোকান থেকে বাড়ি সামলে আর সঙ্গে কিরণ, তো রান্না করতে এতটা অসুবিধে হয়। ওকে বললাম ঠিক আছে তোমাকে বাজার নিয়ে আসতে হবে না, আর এখন যাই হোক রান্না করে নেব। আর ওবেলা তো আমাদের বাজার বার না, কিছু প্রয়োজন হলে আমি নিয়ে নেব। তো ও যাবে হয়তো রাস্তায় 2 ঘন্টা লেগে যাবে, আবার আসতে 2 ঘন্টা। ও যদি এখনও বেরোয়নি, মানে 12টা বেজে গেলে 12টাতে ও বেরোবে বলছে, তো তাহলে চিন্তা করো ও এসে কি বাড়িতে খাবে। এই জন্য আমি বললাম তো যাই হোক ভাত রান্না করছি আর যাই হোক তরকারি রান্না করব, আর তুমি যদি পারো মানে ফিরে এসে যদি খাবে, আর এখন তোমাকে বাজার করতে যেতে হবে না। কারণ ওই কি বলতো সবজিগুলো শুধু শুকাতেই থাকবে, এই জন্য ওকে আর বাজারে পাঠালাম না। এইদিকে তো দেখতেই পেলে রান্না হয়ে গেছে বলতে ভাতটা রান্না করেছি। তো যাই হোক আমি ওদিকে দোকানের দিকে যাব। তো একজন মানে আমাদের যে দোকানে মাল নেওয়া হয় না, তো একজন মালিক দোকানে চলে এসছে, এই জন্য কিরণের বাবা দেরি করছে। তো যাই হোক চলো, আর কিরণের বাবা বেরিয়ে গেলে তো আমি দোকানে থাকবো। আর কিরণ কিন্তু অলরেডি এখানে ঘুমিয়ে গেছে, ওকে ফ্যানটা চালিয়ে বাড়ির ভেতরে একটু শুইয়ে দিয়েছি। দোকানে থাকলেও ওখান দিয়ে এখানে এসে আমাকে খেয়াল রাখতে হবে ওর। আর তোমরা কি ভাবছো হঠাৎ করে আমি কোথায় এলাম? রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করতে? না গো, ওগুলো কপালে কখনো জুটবে কি না জানি না, তবে হ্যাঁ রাধাকৃষ্ণের যুগল মিলন দেখতে এখানে আজকে চলে এসেছি। তো হঠাৎ করেই, আর আসতামই না, জানতাম এখানে অনুষ্ঠান হচ্ছে। তো কিরণের বাবা যেহেতু আজকের কাজে বেরোতে দেরি হলো, তো ও বলল আর আমি কাজে যাব না, যাই হোক তাহলে চলো ওই দিক দিয়ে ঘুরে আসি। তো সামনেই বাড়ির পাশেই অনুষ্ঠান হচ্ছে আর এখানে মহোৎসব হচ্ছে। তো ভগবানের দর্শন আমি একা করব আর সব মুহূর্ত সব ক্ষেত্র আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি, এটা না করে কি করে থাকবো। তো গোবিন্দের দর্শন সবাই করে নাও, যেন বৃন্দাবন ধাম। অবশ্যই তো এটা বৃন্দাবন গো, বৃন্দাবন না হলে এমন জিনিস কখনো দেখা যায়? তো যাই হোক, যেখানে স্বয়ং ভগবান থাকে সেটাই হলো বৃন্দাবন। যেখানে যেই পরিস্থিতিতে যেই জায়গায় থাকুক না কেন, সবটাই হলো বৃন্দাবন। যেখানে ভাগবতজি থাকে, যেখানে আমার গোপাল কৃষ্ণ থাকে, সেটাই তো হলো বৃন্দাবন। যেখানে আমার রাধা মাধব থাকবে, সেখানে তো বৃন্দাবনই হবে, অন্য কিছু নয়। আর এইদিকে দেখো কিরণ সোনা কতটা দুষ্টুমি করছে, ওই ভগবানের প্রসাদ থেকে বাতাসা সন্দেশ নিয়েছে। তো নিয়ে বাবার কোলে একবার মার কোলে একবার ওঠার চেষ্টা করছে। তো আমার কোলে যেই পারল না, ছুটে ছুটে বাবার কাছে যাচ্ছে, বাবাকে বলছে কোলে তুলতে। বাবা ওকে বারবার ফিরিয়ে দিচ্ছে, ওখানে দেখতে বলছে যে আমাদের পসরা গান হচ্ছে, তো ওটাই দেখতে বলছে। ও তো শুনছেই না। তো যেই খুব জেদ করলো, তো বাবা কি করলো, ওকে কোলে নিয়ে একটা ছবি তোলার প্রস্তুতি নিল। তো গানের তালে তালে বাবা ছেলে দুজনে নাচতেই শুরু করেছে। আর সবশেষে আমরা চলে এলাম সেই জায়গায় যেখানে সেই মহাপ্রসাদ খেলে অনেক পাপী তাপি উদ্ধার হয়ে যায়। তো চলো আমিও খাবো আর তোমরা দর্শন করতে থাকো। বাড়ি চলে এসেছি। তো যাই হোক একটু ফ্রেশ হয়ে তারপর বাড়ির কাজগুলো শেষ করে গরু ছাগলের ঘাস টাস কেটে কাজ শেষ করে আবার তোমাদের সামনে চলে আসছি। তো যাই হোক বাড়ির সব কাজ সেরে মোটামুটি চলে এসেছি তোমাদের সামনে। তো কয়েকদিন ভাবছি তোমাদের সামনে একটা কথা বলবো, সেভাবে সুযোগ হয়ে ওঠেনি, তাই ভাবলাম আজকের একটু সময় পেয়েছি যখন বলি। তো বলবো বলতে একজন দিদি ভাইয়ের কথা হঠাৎ মনে পড়লো, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব বলে চলে এলাম। মানে কি বলতো, একজন দিদি ভাই মানে ওর মনিটাইজেশনেরও সময় হয়ে গেছে, আর ওই দিদিভাই খুবভাবে আমাকে সাপোর্ট করেছে, আর অনেকটা সাপোর্ট করেছে। আর আমি ওই দিদিভাইকে কথাও দিয়েছিলাম যে তোমার মানে মনিটাইজেশন হওয়া পর্যন্ত তুমি যেভাবে আমাকে সাপোর্ট করেছো ঠিক তেমনই তোমাকে সাপোর্ট করব। তো যাই হোক এইভাবে আমাদের চলছিল। তো হঠাৎই দিদিভাই হঠাৎ করে একটা ভিডিও নিয়ে আসে যে ও আর কখনো ভিডিও দেবে না। আমার ভিডিওতে
ওর নাম উল্লেখ করতে পারছি না, কারণ যদি কোনোভাবে ওর পরিবারের কাছে, পরিবারের সামনে আমার ভিডিও চলে আসে, তাহলে হয়তো কথাগুলো যদি বাড়াবাড়ি হয়ে যায়, এই কারণে আমি বলছি না। তো দিদিভাই মানে ওনার সংসারের পরিস্থিতি, সংসারের চাপে বলতে পারো, এখন ভিডিও দিচ্ছে না আর দেবেও না মনে হচ্ছে। তাই সত্যি কথা বলতে না, ওই দিদিভাইয়ের কথা মনে পড়তে, তাই তোমাদেরকে মানে কি বলবো, আমাদের মেয়েদের জীবনটা এমনই গো। মানে এই স্বাধীন ভারতে সবাই চিৎকার করে করে বলে মেয়েরা আজকে স্বাধীন, কিন্তু সত্যি কি এই স্বাধীন ভারতে মেয়েরা স্বাধীনতা পেয়েছে? পায়নি। এখনো পর্যন্ত এই স্বাধীন ভারতে আমরা মেয়েরা পরাধীন হয়েই থেকে গেলাম। যখন বাবা মার কাছে আমরা থাকি, বাবা মাকে যখন বলি যে এখানে যাব ওখানে যাব, বাবা মার কাছ থেকে যখন একটু বেশি স্বাধীনতা চাই, তখন বাবা মা কি বলে বলো তো? অনেক ভালোবাসা দিয়ে, অনেক স্নেহ মমতা দিয়ে আমাদের বলে যে এখন তোমাদের স্বাধীনতা নয়, এখন বাবার বাড়িতে তোমাদের স্বাধীনতা নিয়ে চললে হবে না। কারণ জানি ওই বয়সটাতে অনেক ছেলে মেয়ে মানে এমন কিছু খারাপ কাজ করে যাতে বাবা মার অনেক অসুবিধে হয়ে যায়, সবাই আমরা জানি, আর সবাইও আমরা ওই বয়সটা পেরিয়ে আসি। তো যাই হোক, বাবা মা তখন আদর করে বলে, ভালোবাসা দিয়ে বলে যে এখন তোমার ওই সময়টা আসেনি, তুমি স্বামীর বাড়িতে গেলে অনেক স্বাধীনতা পাবে। আর যখন স্বামীর বাড়িতে চলে আসি, তখন স্বামী বলে তুমি কিসের স্বাধীনতা চাইছো? তুমি কি রোজগার করো? তুমি কি সংসার চালাও? সত্যি কথা বলতে একটা মেয়ের কি কোনো ভূমিকা নেই এই পরিবারে, এই সংসারে? সবাই বলো তো। আমি কোনো পুরুষ সমাজকে কিংবা মহিলা সমাজকে আঙ্গুল তুলে কথা বলছি না, আমি শুধু একটা কথা শেয়ার করছি, যারা স্বাধীনতা পেয়ে অপব্যবহার করছে স্বাধীনতা, কিছু পুরুষ কিছু মহিলা, ঠিক তেমনইভাবে পুরুষের উপরও অত্যাচার হচ্ছে। আমরা সেই জগতে আছি, সেই সব আমাদের আশেপাশে ঘটছে কিছু ঘটনা, যেমন মেয়েদের ওপর ঘটছে তেমন পুরুষদের উপরেও ঘটছে। কারণ কি বলতো, যারা নিরীহ তাদেরকেই সমাজ আঙ্গুল তুলে কথা বলে, কিন্তু যারা খারাপ কাজ করে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে কখনো আঙ্গুল তোলে না। যারা নিরীহ তাদেরকে বলতে পারে, তাদেরকে আঙ্গুল তুলে কথা বলতে পারে, আর তাদেরকেই সহ্য করতে হয় যে তোমাদের মতো মেয়েদেরকে কখনোই স্বাধীনতা দেওয়া যাবে না। কিন্তু একটা মেয়ের মানে নিজস্ব কখনো স্বাধীনতা থাকতে পারে না। আছে অনেকের, আমি যাদের নেই তাদেরই কথা বলছি। তারাও তো অনেক স্বপ্ন দেখতে পারে। তোমরা হয়তো বলতে পারো যে পরিবার চাইছে না যখন, তখন করছো কেন? পরিবারের বাধা দেওয়ার হলে সেদিনই বাধা দিতে পারতো, যেদিন আমি ইউটিউব খুলেছিলাম, তাই না? সেদিন বাধা দিয়ে দিলে, সেদিন তোমাদের মতো বন্ধুদের ভালোবাসা সাপোর্ট কিছুই আমার কাছে ছিল না, আমি জিরোতে ছিলাম, তখনই আমি বন্ধ করে দিতাম। কিন্তু তখন পরিবার আমাকে সাপোর্ট করেছিল। আমি আমার কথা বলছি না, আমি যার সঙ্গে এই ঘটনা হয়েছে আমি তার কথাই বলছি। তখন পরিবার সাপোর্ট করেছিল। তো তোমরা বলবে যে এখন কেন তাহলে ছেড়ে দিতে পারছো না, যখন পরিবার বলছে? এখন কি ছাড়া সম্ভব? তোমাদের মতো বন্ধুদের এই এত ভালোবাসা, এত সম্মান, সত্যি কি ইউটিউবটা একটা খারাপ জায়গা? সবাই কি খারাপ জায়গায় আছে? না, ইউটিউব পরিবারটা এমন একটা জায়গা যেখানে অনেক ভালোবাসা, অনেক সাপোর্ট, অনেক বন্ধুদের কাছে অনেক সম্মান নিয়ে থাকা যায়। সেই জায়গাটা হঠাৎ করে কেউ ছেড়ে দিতে পারে? যদি তোমার কাছেও আসে একটু পরিশ্রমের ফল, তুমি কি ছেড়ে দিতে পারবে? তো যাই হোক ওই দিদিভাইয়ের কথাটা আজকের মনে আসতে আমার বুকটা খুব কাঁপছে। আমি আমার ভগবান রাধা গোবিন্দের কাছে প্রার্থনা করি ওই দিদিভাই যেন তাড়াতাড়ি ইউটিউবে ফিরে আসে। তো জানি না, সবাই কিন্তু কথাটা সবাইকে বলছি, আমি কারো মানে কোনো মহিলাকে কিংবা কোনো পুরুষকে উদ্দেশ্য করে বলছি না। আমাদের এই মহিলা সমাজটা এমনই একটা জায়গায় দাঁড়িয়ে আছে, নিজের স্বাধীনতা বলে কিচ্ছু নেই কোথাও। নিজের স্বাধীনতা, নিজের ইচ্ছে মতো আজও পর্যন্ত অনেক মেয়েরা অনেক কিছু করতে পারছে না। আমাদের গ্রামের মেয়েদের ক্ষেত্রে তো হেমেশাই ঘটে যাচ্ছে এইসব ঘটনা। শুধুমাত্র মানে পরাধীনতা নয়, অনেক অত্যাচারের সম্মুখীনও অনেককে হতে হয়। তো যাই হোক, ভিডিওটা আমি আর বড় করব না, এই পর্যন্ত। তো তোমরা যারা আমার ভিডিও নতুন, তারা প্লিজ ভিডিওটি সাবস্ক্রাইব করে জানাবে তোমাদের মতামত। তোমাদের মতামতের অপেক্ষায় আমি থাকলাম। তো যাই হোক, এখনকার মতো টাটা।